এক একটা মানুষের শখ থাকে এক এক রকম। তা আমার শখ হচ্ছে গাছ পালা কিনা, তারপরে যাই ঘরের শোপিস সাজানো, যেমন শোকেসের কাছে জিনিস কিনা, এগুলোর প্রতি আমার খুবই আকর্ষণ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে শুরু করলাম আজকে আমি নার্সারিতে গেছিলাম, যাই তো 3টা গাছ নিয়ে আসছি। আমি কিন্তু একটা গাছের নামও জানি না। যাক, গাছগুলো দেখালাম। এখন আমি রান্না করতেছি। এখানে আজকে আমি রান্না করব গরু গোস্ত দিয়ে নোনতা শাক। মানে আমি ঢাকাতেও কিনি নোনতা শাক, বা আমাদের গ্রামও, কিন্তু এইখানে আমি ওই দিন বাজারে গেছিলাম, ঢাকা নবাবগঞ্জ বাজার, ওইখানে ছোট ছোট শাক জিজ্ঞেস করলাম এগুলো কী শাক, বলতেছে নোনতা শাক। আমি কীভাবে খায়? তো দোকানদার বলতেছে এগুলা গরু গোস্তর সাথে বিশেষ করে রান্না করে খায়। কীভাবে কি, ওনার থেকে আমি ডিটেল সব জেনে নিছি। বলতেছে একটু তেল আলা গোস্ত দিয়ে রান্না করতে, যেগুলোতে তেল একটু বেশি থাকে। তা আমি নিয়ে আসছি 250 গ্রাম, 40 টাকা নিচ্ছে, আর কেজি 160 টাকা। তা আমি 250 গ্রাম নিয়ে আসছি, কারণ বেশি আনি না, প্রথম রান্না করব তো এই জন্য, কখনো খাই নাই নোনতা শাক। আমাদের ওইখানে বা ঢাকা তো আমি দেখছি বড় বড় একটু পাতা, কিন্তু এইখানে দেখি যে এই পাতাগুলো একদম ছোট ছোট। তা আমি পরিষ্কার করে নিলাম, গরু গোস্ত আমার ফ্রিজে ছিল, তো আমি বাইর করে রান্নার জন্য নিতেছি। তো এইখানে আমি রান্না করতেছি সরিষার তেল দিয়ে। প্রথমে সরিষার তেল দিয়েছি, তারপরে যাই পেঁয়াজ দিলাম আর গরম মশলাগুলো দিচ্ছি। তো আমার মানে নোনতা শাক দিয়ে গরু গোস্ত রান্না খুবই মজা হয়েছে, ভালো লাগছে খাইতে। জীবনে প্রথম খাইছি। ওই শাকটা তো খাই, সবাই চিনে, কিন্তু এইগুলো আমি আর দেখি নাই। এই প্রথম আমি দেখলাম, আর এই যাক নিয়ে আসছি। এখন এখানে আমি রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ গরম মশলা দিলাম তেলের মধ্যে, তারপরে এখন রসুন দিয়ে দিচ্ছি। তো একটু কষাইতেছি, রসুনগুলো একটু কষানো হোক। তো অসংখ্য ধন্যবাদ, অনেকজন থেকে আমি খুব রেসপন্স পাইতেছি, অনেকজনে আমার ভিডিও দেখেন, ভালোই লাগে। কেউ যদি আমার ভিডিও একটা দেখি দেয়, আমি 2টা ভিডিও দেখি দিতে চেষ্টা করি। আমার মাথায় এই জিনিসটাই কাজ করে যে উনি যদি কষ্ট করে আমার একটা দেখে দিতে পারে, আমি কেন 2টা দেখে দিব না। তা আমি মনে করি, যাক, অসংখ্য ধন্যবাদ যারা সবসময় কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন। আমি আসলে তো আহামরি ভিডিও করতে পারি না, বা ভয়েস দেওয়ার দিক দিয়ে, ভিডিওর দিক দিয়ে আমার মেয়েরা যতটুকু করে দেয় ঠিক আছে, কিন্তু ওদেরও তো বড় মেয়ে ভার্সিটি, ছোটো মেয়ের মাদ্রাসা, সবগুলো মিলে তবুও যতটুকু পারে ওরা করে দেয়। এখানে আমি একে একে মশলাগুলো দিতেছি, হলুদ, মরিচ, তারপরে জিরা, ধনিয়া, লবণ, এগুলা দিয়ে আগে একটু ঝোলগুলো কষাই নিতেছি। আমি আসলে কন্টিনিউ ভিডিও দিতে পারি না, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ থাকে না, মেয়েরা ব্যস্ত থাকে পড়ালেখা নিয়ে। এই জন্য যখন ওরা বাসায় থাকে তখন আমি ভিডিও করি, ওদেরকে বলে একটু। আর আমি তো পারি না, আমার এই দিক দিয়ে একদম মানে আমি পুরো কাঁচা ভিডিও করা। আমি যে একটা শর্ট ভিডিও নিব ওইটাও আমি পারিনি, বা বাইরে গেলে যেন একটু ভিডিও করব, যেন আমার মেয়েরা বলতেছে আপনি নার্সারিতে গেছেন, ওইখান থেকে একটু ভিডিও নিতেন, ভালো লাগবে। আমি পারি না, কী করব। আমি গেছি, হাজব্যান্ড তো একটু অসুস্থ, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ওনার ডায়াবেটিস, এই জন্য হাঁটতে বাইরে ছিলাম। তো ওইখানে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান, ওইখানে অনেকগুলো নার্সারি আছে, ওইখানে গেছিলাম হাঁটতে হাঁটতে। তো ওনাকে বলতেছি চলো একটু, তাইলে আপনি তো আবার গাছ দেখলে আমার কাছে ভালো লাগে, মানে গাছ, তারপরে কাছের জিনিস, এইগুলা আমার খুবই পছন্দ, মানে আমি দেখলেই হয়েছে। কত গাছ যে আমি নিয়ে আসছি আল্লাহ ভালো জানে, আমার হাতে গাছ হয় না, তবুও মানে চেষ্টার কোনো বিকল্প নেই।
তো যাক, কথা বলতে বলতে এখানে আমার ঝোলগুলা কষানো হয়ে গেছে। এখন গরু গোস্তগুলা দিয়ে দিতেছি। উনি দোকানদার আঙ্কেলে বয়স হয়েছে, তো উনি বলছিল আর যে গোস্তগুলো যখন কষানো হয়ে যাবে বা দেখবেন নরম হয়ে গেছে, তখন মানে আপনার পরিমাণ মতো যখন আপনি খাওয়ার উপযোগী হবে, তখন আপনি শাকগুলো দিয়ে বেশি জোশ করবেন না, নামায় নেবেন। আসলে অনেক মজা হয়েছে। আমার মেয়েরও বলছে, আম্মু প্রথম খাইছি, আমার কাছে অনেক মজা হয়েছে। মানে শাকটার স্বাদ হচ্ছে অন্যরকম। এখন যদি এই শাকগুলা যদি তরকারি দিয়ে মানে মাছটা যে রান্না করে খাওয়া যেত, তো আমি আবার ইনশাল্লাহ আরেকদিন যাব, যাই আমি ওনাকে জিজ্ঞেস করবো, তাহলে আমি আরেকদিন নিয়ে আসবো। গোস্ত দিতে একদিন খাইছি, আরেকদিন দেখি ওনাকে জিজ্ঞেস করবো যে মাছ দিয়ে রান্না করা যায় কিনা। যদি বলে হ্যাঁ, তাহলে আরেকদিন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো শাকগুলো আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিচ্ছি, এমনি পরিষ্কার আছে, তবু ভিতরে একটু পরিষ্কার করে নিয়ে ধুই নিছি। একদম ছোট ছোট পাতা। এইখানে গোস্তগুলো কষানো হইতেছে, কষানোর পরে তারপর আমি একটু পানি দিব। তো দেখতে থাকুন সবাই। এই তো শাক, দেখেন এইগুলা মানে একদম পাতা, ছোট ছোট পাতা। মানে উঠাইছি কিভাবে আমার মাথায় আসে না। আমি এগুলা পরিষ্কার করার সময় চিন্তা করলাম কিভাবে উঠাইলো, আবার উনারা পরিষ্কার করলো। আল্লাহ ভালো জানে কোথায় হয় এই শাকগুলা। আমি অনেকদিন দেখছিলাম নবাবগঞ্জ বাজারে, যদি নবাবগঞ্জ বাজারের পুরানো ঢাকাতে পড়ছে ওইটা সেকশনের পরে, তো ওইখানের আশেপাশে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাইলে বলতে পারেন ওইখানে বাজারের সামনে। আমি অনেক বছর দেখতেছি কিন্তু কখনো সাহস করি নাই। ওই দিন আমি সাহস করলাম, বলি যে দেখি ওনার সাথে কথা বলি। তো কথা বললাম, পরে ভালো লাগছে, হাজব্যান্ডকে বললাম একটু নিব, বলতেছে বেশি না, অল্প একটু নাও, কারণ প্রথম তো খাইতে কেমন লাগে বা কি আসো বিষয়, এই জন্য। তো এই জন্য অল্পই নিয়ে আসছি। এখন কালারও খুব সুন্দর হয়েছে শাকগুলার সাথে। আবার মানে শাকগুলা গোস্ত থেকে উঠাই খাইতে আলাদা একটা ভালো লাগছিল। আসলে যে খায় ও বুঝবে, না খাইলে তো বুঝবে না। কখনো কেউ খাইছেন কি না, এটারে নোনতা শাক বলছে, নোনা শাক না নোনতা শাক বলছে, তবে এমন কিছু হবে। যাক, কথা বলতে বলতে এখানে গোস্তটা রান্না হয়ে গেছে প্রায়। আমি কাঁচামরিচ দিয়ে দিছি এখন। আমার ইদানিং একটা অভ্যাস হয়ে গেছে, আমি সব তরকারির সাথে এখন ধনিয়া পাতা দিই। দুইটাই মিক্স করে দিই, ধনিয়া পাতার সাথে আবার ও বিলাতি ধনিয়া পাতা দুইটাই মিক্স করে দিই। বিলাতি ধনিয়া পাতার ঘ্রাণটা আসলে ভালো লাগে। এখন আর ওই ঘ্রাণটা নেই, আগে গ্রামে যেমন ছিল, মানে একটা পাতা দিলে কি একটা ঘ্রাণ বাইরেতে, এখন আর ওই ঘ্রাণটা নেই। এখন তো সব কিছু হাইব্রিডের হয়ে গেছে। তো এই তো দেখেন, মাশাল্লাহ, যেমন কালারটা হয়েছে এমন মজাও হয়েছে। যাক, গোস্ত রান্না হয়ে গেছে। এখন আমি আমাদের নোয়াখালীর খুবই জনপ্রিয় একটা মরিচ খোলা, মরিচ খোলা মানে শুধু মরিচ, রসুন, পেঁয়াজ এগুলা ব্লান্ডার করে নিচ্ছি। এখন এখানে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নিতেছি, তখন আমি এই মরিচগুলা ঢেলে দিব। মানে এটা আমাদের নোয়াখালীতে খাওয়া হয়, সাথে একটা ডিম ভেঙে দিলে তো আরও মজা।
একটু ঝাল ঝাল হইলে তখন মজা লাগে। এখানে আবার একটু হলুদ, তারপরে পরিমাণ মতো লবণ, এইগুলা দিয়ে মানে একদম নাড়তে হয় অনেকক্ষণ, অনবরত নাড়া বা একটু পানি দিয়ে কষানো। আমি আবার অফ ক্যামেরাতে একটু পানি দিছি, পানি দিয়ে তো করে নিচ্ছি। এখন ডিমটা দিতেছি, আমি হাঁসের ডিম দিচ্ছি, যে কোনো ডিম দিলে হবে, মুরগির ডিম হোক, হাঁসের ডিম হোক। মানে আমি আগে এমনি খাইতাম, ডিম দিই নাই। এবার আমি গ্রামে যাওয়ার পর আমার ছোটো জালে এইভাবে করলো, তো দেখছি যে না, অনেক মজা হয়েছে। এই জন্য আমি আবার ঢাকায় আসি, আমি আমার মতো করে মানে ওর মতো করে ডিম দি করছি। মানে অনেক মজা হয়েছে, অনেক মজা। এগুলো আবার রেখে খাওয়া যায়, মানে আচার বলে না, মরিচের আচার এমনই। তো আমাদের নোয়াখালীতে এটারে বলে রোনে মরিচ বা মরিচ খোলা, এমন রোনে মরিচে বলে। মরিচ খোলা হয়তো মাছ দিই বা শুটকি দিয়ে করলে হয়। আরে এটা এখানে শেষ, আলহামদুলিল্লাহ, এটাও হয়ে গেছে। তো বিকেলবেলা আমি আবার গ্রাম থেকে একটা তাল নিয়ে আসছি, তাল এখনও পুরোপুরি বাইর হয় নাই। তো আমার শাশুড়ি একটা তাল ছিল, বলতেছে এটা নিয়ে যাও, নিয়ে গেলে যদি তালের পিঠা বানাই খাও তাইলে খাইতে পারো, আর নয়তো তাল গরম করে নারকেল দিই। তা আমি তো না, একটা তাল ছোট, অল্প একটু, আমরা মানুষও কম আছি, তো তালের পিঠেই বানাই। তো এখানে আমি ফ্রোজেন করা নারকেল ছিল, নারকেল, তারপরে চিনি, লবণ দিছি, তারপরে চাউলের গুঁড়া, একটু ময়দা বা আটা যেটাই দেয়, ওইগুলো দিয়ে আমি আবার একটু করে রাখছি, মেরে মানে আটা করার পরে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি। আমি এমনই করি, যে কোনো গরু গোস্তরা আমি অনেক সময় যখন সময় থাকে, হাতে সময় থাকে, তখন আমি ম্যারিনেট করে মশলাগুলো মেখে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিই, বা মাছ। তো এই তো তেল গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দিতেছি। পিঠাগুলো একদম নরম হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। আমরা 4 জনে খাইছি, আমার হাজব্যান্ড খায় না, কারণ ওনার তো ডায়াবেটিস, এই জন্য ভয় পায়, খায় না একদম, মানে লবণও দেখে না, মানে পিঠাগুলো কেমন হয়েছে, কারণ বাইরে থাকে তো, প্রবাসে থাকে, তো এই জন্য বলতেছে। এখন আমি চেষ্টা করতেছি আমার ডায়াবেটিসটা যেন কন্ট্রোলে থাকে, কারণ ওইখানে যাইলে তো ইনসুলিন বা ওষুধ কাজকর্মে থাকবে, তখন তার ওষুধ টাইম মতো খাওয়া যাবে না। আবার ওইখানে তো বাইরের খাওয়াই বেশি খায়, নিজেরা রান্না করে মন চায় যখন তখন রান্না করা, নয়তো বাইরে খাই। এই জন্য চাইতেছে এইখান থেকে একটু কন্ট্রোল করে যাওয়ার জন্য। তা আমার একে একে পিঠাগুলা হয়ে গেছে।